বাসর রাতে স্বামীর পা ছুঁয়ে সালাম করতে না করতেই ঐমির গালে সজোরে একটা থাপ্পড় পড়ল। পুচকি মেয়েটা ছলছল চোখে তাকিয়ে কান্না জড়ানো কণ্ঠে বলল, কি হলো, আপনি আমাকে মারলেন কেন? ঐমিকে দেখে আমার মনে একটু মায়া জন্ম নিলেও আমি চোখ মুখ শক্ত করে বললাম, সেদিন যে ভরা মজলিসে আমাকে ল্যাং মেরে ফেলে দিয়েছিলে, এটা তার শাস্তি স্বরূপ দিলাম। ঐমি ফুপাতে ফুপাতে বলল, সেদিন আমি কি আপনাকে ইচ্ছে করে ল্যাং মেরে ফেলেছিলাম নাকি? ওই যে আমার বান্ধবীরা তো আমার সঙ্গে বাজি ধরেছিল, আপনাকে ল্যাং মেরে দিতে পারলেই 100 টাকা দিবে। আমি তো লোভ সামলাতে পারিনি, তাই আপনাকে ল্যাং মেরে ফেলে দিয়েছিলাম। ঐমি ছোট বাচ্চাদের মতো করে বলল, জানেন ওই হারামিগুলো এখনো আমার টাকা দেয়নি। আমি অবাক চোখে ঐমির দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। কি সাংঘাতিক মেয়ে বাবা, সামান্য 100 টাকার জন্য মাঝ রাস্তায় ল্যাং মেরে আমাকে ফেলে দিল। পৃথিবীতে কি ছেলের অভাব পড়েছিল যে ল্যাং মারার জন্য তোমার আমাকেই পছন্দ হয়েছিল? ঐমি তাচ্ছিল্য মার্কা হাসি দিয়ে বলল, পৃথিবীতে অভাব পড়েছিল কি না জানি না, কিন্তু আমাদের নাগেশ্বরীতে আপনার মতো মেন্টাল ছেলের খুব অভাব। আমি চোখ পাকিয়ে বললাম, তোমার এত বড় সাহস, তুমি আমাকে মেন্টাল বললে? মেন্টাল নয় তো কি বলবো? ভর দুপুরে আপনি চোখে সানগ্লাস, কানে হেডফোন লাগিয়ে হাফ প্যান্ট পরে রাস্তায় মেয়েদের সামনে পাছা দোলাতে দোলাতে যেভাবে হাঁটছিলেন, সেটা একমাত্র মেন্টালের পক্ষে সম্ভব। এক্সকিউজ মি, ওটা হাফ প্যান্ট না, ওটাকে 3/4 বলে। আর আমি মোটেও দলিয়ে দলিয়ে হাঁটিনি সেদিন। চোখের ডাক্তার দেখাও গিয়ে, তোমার চোখে মনে হয় সমস্যা আছে। ঐমি আমার অতি নিকটে এসে বলল, ওই চেংড়িদের মতো এত ফাল পারেন কিসের জন্য? বেশি কথা না বলে টাকা দেন। আমি হা করে ওর মুখের পানে চেয়ে রইলাম। ঐমি আমাকে হা করে তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, হাঁ করে কি দেখেন? দেন, এখন আমার টাকা দেন। আমি অবাক হয়ে বললাম, কিসের টাকা? ভরা মজলিসে মাঝ রাস্তায় তুমি ল্যাং মেরে ফেলে দিলে আমাকে মাত্র 100 টাকার জন্য। আর তোমরা বেয়াদব বান্ধবীগুলো তোমাকে সেই টাকা এখনো দেয়নি, এখনো সেই টাকাও আমাকে দিতে হবে? আরে বুদ্ধু, আমি কি ওই টাকার কথা বলছি নাকি? তাহলে কিসের টাকা? আরে বাসর রাতে স্বামী বউকে উপহার দেয় না, আমি সেটার কথাই বলছি। আপনি তো আর আমার জন্য কোনো গিফট নিয়ে আসেন নাই, তাই এখন আমাকে টাকা দেন। আর আপনি যদি চান তাহলে বাজের 100 টাকাও দিতে পারেন, আমি মাইন্ড করব না। বলেই মুচকি হাসলো। ইম্পসিবল, আমি 1 টাকাও তোমাকে দিতে পারবো না। ঐমি চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আমার আরো একটু কাছে এসে চোখে চোখ রেখে বলল, কি বললেন? আবার একটু বলুন তো। আমি চোখ ফিরিয়ে নিয়ে বললাম, আমি 1 টাকাও তোমাকে দিতে পারবো না। বেয়াদব মেয়েটা সঙ্গে সঙ্গে আমার পাঞ্জাবির কলার ধরে মুখের কাছে মুখ নিয়ে এসে বলল, তুই দিবি না, তোর বাপ দিবে। বলেই মেরে দিল সজোরে একটা লাথি। ও মা গো বলে আমি ফ্লোরে বসে পড়লাম। এই ফাঁকে পরিচয়টা দিয়ে নেই, আমি শামিল ইয়াসার অঙ্কুর। আর এতক্ষণ যার সঙ্গে কথা বলছিলাম সে আমার সদ্য বিয়ে করা বউ। বিয়েটা যদিও জোর করে দেওয়া হয়েছে, তবুও বউ তো বউ। আপনাদের হয়তো জানতে ইচ্ছে করছে কিভাবে কি হলো, তাহলে শুনুন আমাদের কাহিনী। আমি কিছুদিন আগে বেশ বড়সড় একটা ছ্যাঁকা খাইছি, যার ফলে সারাদিন মন খারাপ করে বসে থাকতাম, কোনো কিছুই ভালো লাগতো না। একসময় মনে হতে লাগলো আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি। তাই মন ভালো করার জন্য কুড়িগ্রামে আমার কাকার কাছে চলে গেলাম। যদি মনটা একটু ভালো হয়। কাকা এখানে একাই থাকেন, তিনি সারাদিন অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকেন, আর আমি সারাদিন বসে বসে ডিম পাড়ি। ইচ্ছে হলে সকাল বিকাল একটু আশেপাশে ঘোরাঘুরি করি। সেদিন কি হয়েছে বুয়া এলেন না, যার ফলে দুপুরে খাবার খাওয়ার জন্য আমাকে বাইরে যেতে হলো। আমার পরনে ছিল 3/4 প্যান্ট আর একটা ব্ল্যাক কালারের টি শার্ট। আমি আর চেঞ্জ না করেই কানে ইয়ারফোন গজিয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম। একটা হোটেলে গিয়ে খেলাম। খাবারের কথা আর না বলি, কুড়িগ্রামের মানুষগুলো আবার রাগ করতে পারে, কিন্তু আমার কাছে আমার বগুড়ার খাবারই বেস্ট। তো অঘটন ঘটলো ফেরার পথে। আমি হেঁটে হেঁটে ফিরছিলাম। বেশ কিছুক্ষণ ধরে আমার পেছন থেকে মেয়েদের হাসাহাসির আওয়াজ কানে আসছিল, কিন্তু আমি সেদিকে নজর না দিয়ে ভদ্র ছেলের মতো মাথা নিচু করে হাঁটছিলাম। হঠাৎ করে একটা বেয়াদব মেয়ে আমার পাশে থেকে ল্যাং মারলো, আর আমি গিয়ে পড়লাম গতকাল রাতে বৃষ্টিতে জমা পানির মধ্যে। আমার অবস্থা দেখে মেয়েগুলো হাসিতে ফেটে পড়লো। আমি কাদা থেকে উঠে পা থেকে লোফার খুলে ওদের দিকে এগিয়ে যেতেই বেয়াদব চিংড়ি গুলো দৌড়ে পালালো। ইচ্ছে তো করছিল সবকটার গাল থাপ্পড় দিয়ে লাল করে দিতে,
আমি একটু পেছন পেছন গেলাম ওদের। যে মেয়েটা আমাকে ল্যাং মেরেছিল সে আমাকে কাঁচকলা দেখিয়ে কুড়িগ্রামের আঞ্চলিক ভাষায় কি জানি বলল। আমি সেই কথার আগা মাথা কিছুই বুঝলাম না। আমি ইচ্ছে করলে ওদেরকে ধরতে পারতাম, কিন্তু এটা তো আর আমার এলাকা না। আর এসব ক্ষেত্রে মেয়েদের কোনো দোষ থাকে না, সব দোষ হয় ছেলেদের। পরে কি থেকে কি কেসে ফেসে দিবে তখন হবে আরেক বিপদ। তাই আর ওদের পেছনে গেলাম না। কিন্তু কথায় আছে না, অভাগা যেদিকে যায় সন্ধ্যা সেদিকে হয়। আমার ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটলো। ফিরে এসে দেখি আমার একটা লোফার কুত্তা মুখে নিয়ে বিদ্যুৎ গতিতে ছুটে চলেছে। হায় হায়, আমার 2200 টাকা দামের লোফার কুত্তার মুখে আমি এখন পাই কি দিব? আমার 2200 টাকা দামের লোফার না, মানে 2199 টাকা। তখন আমার ওই মেয়েগুলোর উপর সেই রকম রাগ উঠেছিল, ইচ্ছে তো করছিল খুন করে ফেলি। পরের দিন আমি সকাল থেকে বিকাল অবধি ওই রাস্তায় দাঁড়িয়েছিলাম, কিন্তু ওই বেয়াদব মেয়েগুলোর দেখা পেলাম না। আজ দেখা পেলে উচিত শিক্ষা দিতাম। দুদিন পর আমি টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে বাসায় আসছিলাম। আজ আমি বগুড়ায় যাব 4টায় বাস। হঠাৎ খেয়াল করলাম সেই দিনে সেই মেয়েগুলো আমার সামনে সামনে হাঁটছে। আমার প্রাণ যেন খুশিতে ভরে উঠল। এবার হবে আসল খেলা, আমাকে ল্যাং মারার উচিত শিক্ষা দিব এবার। ওরা গ্রামের রাস্তা ধরলো, আমিও ওদের পিছু নিলাম। রাস্তাটা বেশ ফাঁকা। আমি একবার ভালো করে সামনে পেছনে দেখে নিয়ে তাদের সামনে গিয়ে টাইটানিকের মতো দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে দুপাটি দাঁত বের করে একটা শয়তানি হাসি দিয়ে বললাম, কি মিস, চিনতে পেরেছেন তো? আমাকে দেখে ওদের চোখ ছানা বড়া। আমি ওই মেয়ের দিকে এগিয়ে ওকে ভয় দেখানোর জন্য ওর হাত ধরে বললাম, তুমি সেদিন আমাকে কাদায় ফেলেছিলে, আজ আমি তোমাকে ড্রেনে ফেলবো। ভেবেছিলাম ভয় পেয়ে সরি টরি বলবে, কিন্তু বেয়াদব মেয়েটা আমার হাতে জোরে একটা কামড় বসিয়ে দিল। ব্যথায় আমি ওর হাত ছেড়ে দিতেই ও দৌড়াতে শুরু করলো। আমিও হাল ছাড়ার পাত্র না, আমিও পেছন পেছন দৌড় দিলাম। এবার ওকে মজা বুঝিয়ে ছাড়বো। আমার সাথে দৌড়ে পার পাবে না। আমি কখনোই দৌড় প্রতিযোগিতার সেকেন্ড ছাড়া ফার্স্ট হতে পারিনি। একটা বাড়ির সামনে গিয়ে ওকে আবার ধরলাম। ওই মেয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, খবরদার আমার সাথে উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। মেয়ে সব দিক দিয়ে ফেসে গেছে, তবুও তার তেজ কমেনি। আমি ওই মেয়ের কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বললাম, বেয়াদব মেয়ে, তুমি আমার হাতে কামড় দিয়েছো না, আমি তোমার গালে কামড় দিব যে পরবর্তীতে কোনো ছেলের সাথে বেয়াদবি করার পূর্বে আমার দেওয়া শাস্তির কথা তোমার মনে পড়ে। খবরদার আমাকে ছোবেন না, তাহলে কিন্তু আপনাকে পস্তাতে হবে বলে দিলাম। আমি ওর গালের কাছে মুখ নিয়ে গিয়ে জোরে একটা কামড় বসাবো। ঠিক সেই মুহূর্তে কিছু সিনিয়র পার্সন এসে আমাকে ঘিরে ধরলো। এরপর উত্তম মধ্যম দিতে শুরু করলো। রাস্তাঘাটে মেয়েদের সাথে অসভ্যতামি করা, চল কমিশনারের কাছে চল বলে আমার কলার ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আমি কত বললাম আমি কিছুই করিনি, আপনারা ভুল বুঝতেছেন, কিন্তু কেউ আমার কথা শুনলো না। কি এক বিপদ! কমিশনারের বাসায় আমাকে নিয়ে বিচার হলো। কমিশনার পারলে আমাকে গিলে খায়। মুরব্বীদের কেউ কেউ বলছেন এই শালাকে পুলিশে দেন। এই জীবনে আমার একটা খারাপ রিপোর্ট নেই, এখন যদি আমাকে পুলিশে দেয় তাহলে আমি বাসায় মুখ দেখাবো কিভাবে? হায় আল্লাহ, এ কোন বিপদে পড়লাম আমি মনে মনে বললাম, আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো, আমি 50 টাকা ফকিরকে দিব। সঙ্গে সঙ্গে আমার মনে হলো কে যেন আমার কানে ফিস ফিস করে বলছে, অঙ্কুর তুই এত কিপটা কেন? আমি আবার বললাম, আচ্ছা 500 দিব। না, এটাও অনেক কম, তাহলে এই মাসে বেতনের অর্ধেক দিব। না, এটা আবার বেশি হয়ে যাচ্ছে, অর্ধেকের অর্ধেক দিব। আল্লাহ, এর থেকে বেশি আমি দিতে পারবো না, তুমি প্লিজ আমাকে এবারের মতো বাঁচিয়ে দাও। গ্রামবাসীর কথা শুনে তিনি ঐমিকে ডাকলেন। কমিশনার ঐমিকে তার পাশে বসিয়ে নরম স্বরে জিজ্ঞেস করলেন, মা, সত্যি কি এই চ্যাংড়া তোমার সাথে কিছু করেছে? সঙ্গে সঙ্গে ইন্ডিয়া যেমন সুইচ গেট খুলে বাংলাদেশকে পানিতে ভাসিয়ে দেয়, ঐমিও ঠিক তেমনি তার চোখের পানি দিয়ে পদ্মা মেঘনা ভাসিয়ে দিচ্ছিল। একটু পর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, বাবা, এই চ্যাংড়া অনেক দিন ধরে আমার পিছু নিয়েছে, অনেক দিন ধরেই আমাকে প্রেমের প্রস্তাব দিচ্ছে। আমি ওনার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় আজ আমার সাথে। বলে আবার কান্না করতে শুরু করলো। আমি তো যেন আকাশ থেকে পড়লাম। শেষ পর্যন্ত কমিশনারের মেয়ে, তাও আবার 1 নাম্বারের মিথ্যাবাদী। কত বড় অভিনেত্রী, আমি নাকি ওর পেছন পেছন ঘুরি। ও আল্লাহ, তুমি আমাকে বাঁচাও, আমি আমার এই মাসের অর্ধেক বেতন ফকিরকে দান করব। আল্লাহ, তুমি আমারে বাঁচাও। আঙ্কেল, আপনি বিশ্বাস করেন আপনার মেয়ে মিথ্যা কথা বলতেছে? প্রেমের প্রস্তাব তো দূরের কথা, আমি কখনোই ওর পেছন পেছন ঘুরি নাই। 3 দিন আগে সে আমাকে মাঝ রাস্তায় ভরা মজলিসে ল্যাং মেরে কাদায় ফেলে দিয়েছিল। আঙ্কেল জানেন, আপনার মেয়ের জন্য আমার 2200 টাকার জুতা, না মানে 1 টাকা ছাড় দিয়েছিল, 2199 টাকার জুতা কুকুর নিয়ে পালিয়েছে। আমি শুধু সে যেন পরবর্তীতে আর কোনো ছেলের সাথে বেয়াদবি না করে এই জন্য তাকে একটু ভয় দেখানোর জন্য ওর হাত ধরেছিলাম। তাছাড়া আমি আর কিছু করিনি আঙ্কেল, আমার কোনো খারাপ মতলব ছিল না। আমি মেয়েদের সবসময় সম্মান করি।
ওই মেয়ে ওর বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা, এই শয়তান চ্যাংড়া মিথ্যা কথা বলছে। ওই কুত্তা আমার গায়ে হাত দিয়েছে। বলে আবার ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। কমিশনার সাহেব আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। সজোরে এক থাপ্পড় আমার গালে বসিয়ে দিলেন। আমার গালে থাপ্পড় পড়ার পর আমি করুণ চোখে ওই মেয়ের দিকে তাকাতেই দেখলাম বেয়াদব মেয়েটা আমার দিকে তাকিয়ে মুখ ভেঙচি কাটছে। আমি গালে হাত দিয়ে ভাবতে লাগলাম, কি সাংঘাতিক মেয়ে, একের পর এক মিথ্যা কথা বলেই যাচ্ছে। আমার আর বুঝতে বাকি রইল না যে বেয়াদব মেয়েটা স্টার জলসার সিরিয়ালের নিয়মিত দর্শক। তা না হলে এমন নিখুঁত অভিনয় করতে পারতো না। আল্লাহ, তুমি আমারে এই মহা বিপদ থেকে রক্ষা করো। আমি আমার এই মাসের পুরো বেতন ফকিরকে দিয়ে দিব, শুধু আমার থাকা খাওয়ার খরচ বাদে। প্লিজ আমাকে রক্ষা করো। বিশ্বাস করেন আঙ্কেল, আপনার মেয়ে 1 নম্বরের মিথ্যাবাদী। আমি ওর গায়ে মোটেও হাত দেইনি। আমি আপনার মাথা ছুঁয়ে বলতে পারি। বলে তার মাথায় হাত দিতে যাব, উনি চোখ বড় বড় করে আমার দিকে এমনভাবে চাইলেন যে এখনই উনি আমাকে কাঁচা গিলে ফেলবেন। আমি ভয়ে হাত ঘুরিয়ে আমার মাথায় রেখে আমতা আমতা করে বললাম, না মানে আমার মাথায় হাত রেখে বলছি আঙ্কেল, আমি সত্যি ওর গায়ে হাত দেইনি। আপনি চাইলে ওর সাথে যারা ছিল তাদের কাছে থেকে শুনতে পারেন। বিশ্বাস করেন আঙ্কেল, আমি সত্যিই কিছু করিনি। আপনার মেয়ে তো আমার ছোট বোনের মতো। কোনো বড় ভাই কি তার বোনের গায়ে হাত দিতে পারে? আমি তো শুধু বলতে চেয়েছিলাম রাস্তাঘাটে অপরিচিত কোনো ছেলের সঙ্গে ফাইজলামি করা ঠিক না। আমি পকেট থেকে টিকিট বের করে মুখে কাঁদো কাঁদো ভাব এনে বললাম, এই দেখেন আঙ্কেল, আমি 4টার বাসে আজই কুড়িগ্রাম ছেড়ে চলে যাব। আপনি প্লিজ আমাকে যেতে দিন। বিশ্বাস করেন আঙ্কেল, কুড়িগ্রামে যত মেয়ে আছে আজ থেকে সবাই আমার বোন। আমি আর জীবনেও কুড়িগ্রামে আসবো না। আপনি বললে কুড়িগ্রাম কেন, আমি রংপুর বিভাগের ধারে কাছেও পা ফেলবো না। আঙ্কেল প্লিজ আমাকে যেতে দিন। আমার অসহায় চেহারা দেখে মনে হয় না আঙ্কেলের মনে একটু দয়া মায়া হলো। তিনি রসগোল্লার মতো বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি মনে মনে আল্লাহকে স্মরণ করতে লাগলাম, আল্লাহ তুমি আমাকে এই ভয়াবহ বিপদ থেকে রক্ষা করো। আমি সত্যি আমার এই মাসের পুরো বেতন ফকিরকে দান করব। খাওয়া খরচ বাসা ভাড়া কিছুই নিব না, সব টাকায় দিয়ে দিব, শুধু তুমি আমাকে বাঁচাও। আঙ্কেল গভীর গলায় বললেন, এই চ্যাংড়া, তোর বাড়ি কোন জায়গায়? জি আঙ্কেল, আমার বাসা বগুড়ায়। তো কুড়িগ্রামে কেন এসেছিস? ঘুরতে এসেছিলাম আঙ্কেল। তো এখানে কার বাড়িতে থাকিস? আমার কাকার বাসায়। তোর কাকা কি করে? পল্লী বিদ্যুতে চাকরি করে। ও, মাসে মাসে বিল তুলে? আমি মুখে হাসি ফুটিয়ে বললাম, না না, আমার কাকা ইঞ্জিনিয়ার। ও আচ্ছা, নাম কি? আমি নাম বলতে আঙ্কেলের ব্যবহার একদম চেঞ্জ হয়ে গেল। ও আচ্ছা, তাহলে তুমি ইঞ্জিনিয়ার সাহেবের ভাতিজা? আগে বলবে তো, ওনার সঙ্গে তো আমার খুব ভালো সম্পর্ক। উনি তো অনেক ভালো মানুষ, কিন্তু তুমি ওনার ভাতিজা হয়ে এসব কাজ করতেছো, এটা কি ঠিক? আমার সাহস একটু বেড়ে গেল। আমি জোর গলায় বললাম, বিশ্বাস করেন আঙ্কেল, আমি আমার কাকার চেয়েও ভালো মানুষ। আমি কিছুই করিনি। আপনার মেয়ে মিথ্যা কথা বলছে। তোমার বাবা কি করে? আমি একটু পার্ট নিয়ে বললাম, জি আঙ্কেল, সরকারি চাকরি করেন। তুমি কি করো? একটা বেসরকারি কোম্পানিতে সহকারী ইঞ্জিনিয়ার পদে আছি, আর সরকারি চাকরির জন্য ট্রাই করছি। বাহ, খুব ভালো তো। এখন বাংলাদেশের চাকরির যে অবস্থা, চাকরি পাওয়াটা খুব কঠিন। জি আঙ্কেল, দোয়া করবেন যেন ভালো পজিশনে যেতে পারি। বেটা এত প্রশ্ন করতেছে যেন ওর মেয়ের সাথে আমার বিয়ে দিবে। আঙ্কেল হাসি মুখে বললেন, অবশ্যই। দেখো দেখি কাণ্ড, তোমার নামটাই তো জানা হলো না। আমার নাম শামিল ইয়াসার, ডাকনাম অঙ্কুর। কি, রংপুর? জি না আঙ্কেল, অঙ্কুর। জীবনে মনে হয় কৃষি শিক্ষা বই পড়েননি, ওখানে দেওয়া ছিল অঙ্কুর উদ্গম, সেই অঙ্কুর। ও আচ্ছা, অঙ্কুর। তো বাবা, তোমরা কেমন বাসায় থাকো? মানে পাকা বাসা নাকি মাটির বাসা? তুই থেকে বাবা, বাহ কি উন্নতি। আমি বুক ফুলিয়ে বললাম, জি আঙ্কেল, আমরা পাকা বাসায় থাকি। তোমার ফোনে তোমার বাড়ির কোনো ছবি আছে কি? না, তবে আমার রুমের ছবি আছে মনে হয়। আচ্ছা, ছবিটা দেখাও তো। আমি আমার রুমের ছবি দেখালাম। উনি বললেন, জানালা থাই না? আসলে একতলা বাসা তো, তাই থাই লাগানো হয়নি। আমাদের ওখানে চোরের উপদ্রব বেশি তো। ও আচ্ছা, তা বাবা, বাসায় গ্যাস আছে তো নাকি? সাপ্লাই গ্যাস তো নেই, তবে সিলিন্ডার গ্যাস আছে। আচ্ছা, তো বাবা, তোমার মা রান্না বান্না কি গ্যাসের চুলায় করেন নাকি খড়ির চুলায় রান্না করেন? বেশিরভাগ সময় তো গ্যাসে রান্না করেন। কেন বলুন তো? না, কিছু না।
এমনিতে জানতে চাইলাম আর কি। তা বাবা, তুমি সিগারেট টিগারেট খাও নাকি? না না, সিগারেটের গন্ধ আমার সহ্য হয় না, তাই সবসময় এসব থেকে দূরে থাকি। আঙ্কেল অনেকক্ষণ ধরে কি জানি ভাবলেন। এরপর ফোনে কার সাথে যেন বেশ কিছুক্ষণ ধরে কথা বললেন। গ্রামের লোকজন যারা ছিল তাদের চলে যেতে বললেন। গ্রামের লোকজন চলে যেতেই আঙ্কেল তার মেয়েকে নিয়ে পাশের রুমে গেলেন। একটু পর মনে হলো পাশের রুমে গোল মিটিং বসেছে। আমি আর সেদিকে কান দিলাম না। একটু পরে এসে হয়তো বলবে, সরি বাবা, ভুল আমার মেয়েরই ছিল, ও ছোট মানুষ তো তাই এমন করেছে, তুমি কিছু মনে করো না। খুশিতে আমার এখন নাচতে ইচ্ছে করছে। আল্লাহর শুকরিয়া আদায় করে মনে মনে বললাম, আল্লাহ, তখন আমি ঝোঁকের মাথায় একটু বেশি বেশি বলে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করো। আমার পক্ষে 1 মাসের বেতন ফকিরকে দেওয়া সম্ভব নয়, তবে আমি কথা দিচ্ছি এই মাসের অর্ধেকের অর্ধেক বেতন আমি ফকিরকে দিব। প্রায় আধা ঘন্টা ধরে চললো সেই মিটিং। এদিকে আমার বাস ছাড়ার সময় হয়ে যাচ্ছে। মিটিং শেষ করে আঙ্কেল আমি যে রুমে বসেছিলাম সেখানে এলেন। তার পেছন পেছন কয়েকজন নতুন মুখকে ঢুকতে দেখলাম। আঙ্কেল আমার কাছে এগিয়ে এসে বললেন, বাবা রংকুর? আমি একটু হাসার চেষ্টা করে বললাম, রংকুর না আঙ্কেল, অঙ্কুর। বেয়াদব মেয়েটা দেখে মুখ টিপে হাসছে। আঙ্কেল মুচকি হেসে বললেন, ওই একই তো। শোনো, এটা হলো আমার ছোট মেয়ে ঐশী। বলে মেয়েটাকে কাছে টেনে নিলেন। আমি তার পেছনে একটা মহিলা দাঁড়িয়েছিলেন তাকে দেখিয়ে বললেন। ও আমার স্ত্রী। শেষে বেয়াদব মেয়েটাকে দেখিয়ে বললেন, ওকে তো চেনই, ওর নাম হচ্ছে ওই মেয়ে, আমার বড় মেয়ে এবং খুব আদরের মেয়ে। আমি মনে মনে বললাম, অতিরিক্ত আদর দিয়ে দিয়েই তো মেয়েটাকে বাদর বানিয়েছেন। মেয়ে তো নয়, আজ তো একটা ডাইনি। আমি আঙ্কেলকে বলতে যাব আমার বাসের সময় হয়েছে, আমাকে এখন যেতে হবে। ঠিক সেই মুহূর্তে আঙ্কেল আমার মুখের কথা কেড়ে নিয়ে বললেন, তোমার আব্বার নাম্বারটা দাও তো। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আমার বাবার নাম্বার দিয়ে কি করবেন আঙ্কেল? উনি আমার কাঁধে হাত রেখে বললেন, দেখো বাবা, ভুল যখন একটা করেই ফেলেছো তখন তো শুধরানো প্রয়োজন, তাই না? আমার মান সম্মান যা যাওয়ার তা তো গেছেই। আমি চাই না তোমার কারণে তোমার বাবা মার মান সম্মান ক্ষুণ্ণ হোক। তোমার বাবার সাথে কথা বলে তোমার আর ওই মেয়ের বিয়ে দিব। কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমার মাথায় যে কটা চুল বাকি ছিল সেগুলো যেন ঝরে পড়ে গেল। ওরে আল্লাহ, এ কি মহা বিপদে পড়লাম। আল্লাহ, আমি 2 মাসের বেতন ফকিরকে দান করে দিব। আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। কি হলো বাবা, নাম্বারটা দাও। তোমার চাচাও ফোন বন্ধ করে রাখছে, তার সাথে না হয় পরে কথা বলা যাবে, আগে তোমার বাবার সাথে কথা বলি। হায় আল্লাহ, আমার বাপ যদি এসব জানতে পারে তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দিবে। এদিকে কাকাকে ফোন দিচ্ছি কিন্তু বারবার বন্ধ দেখাচ্ছে। আমি শেষে আর কোনো উপায় না পেয়ে আঙ্কেলের পা জড়িয়ে ধরে বললাম, বিশ্বাস করেন আঙ্কেল, আমি কিছুই করিনি। আমার বাবা এসব শুনলে আমাকে মেরে ফেলবে। উনি আমাকে উঠিয়ে বললেন, আরে আরে, কি করছো? এসব করে কিচ্ছু হবে না, বিয়ে তো তোমাকে করতেই হবে। দাও, নাম্বারটা দাও। আঙ্কেল, আমি আপনাকে মিথ্যা বলেছি। আমার বাবা কিছুই করে না। আর আমাদের কোনো বাড়ি নেই, ছোট একটা টিনের ঘরে সবাই গাদাগাদি করে থাকি। আর গ্যাস তো দূরের কথা, আমার তো খড়ির চুলাও নেই। মা বাড়িতে বাড়িতে কাজ করে যেটুকু আনেন তা খেয়ে আমরা বেঁচে আছি। এমন ছেলের সাথে বিয়ে দিয়ে আপনি কেন আপনার মেয়ের জীবন নষ্ট করবেন? আঙ্কেল আমার দিকে তাকিয়ে শুধু মুচকি হাসলেন। এতগুলো মিথ্যা কথা বলেও কোনো লাভ হলো না। শালা টাকলা আধা ঘন্টার মধ্যে কই থেকে যে আমার সব ইনফরমেশন জোগাড় করে ফেলেছে আল্লাহ ভালো জানেন। আল্লাহ, আমি আমার 3 মাসের বেতন ফকিরকে দান করব। তবু তুমি এই বেয়াদব মেয়েটার সাথে আমার বিয়েটা আটকাও। আমি কত কিছু বললাম কিন্তু কিছুতেই কিছু হলো না। শেষ পর্যন্ত ওই বেয়াদব মেয়েটাকে বিয়ে করতে হলো। বিয়ের সব কাজ সম্পন্ন হয়ে গেলে আমি বললাম, আঙ্কেল, বিয়ে তো করলাম, এখন কি আমি যেতে পারি? এ কি বাবা, বিয়ে করে বউ রেখে চলে যাবে, এটা কি ভালো দেখাবে? 2-4 দিন থাকো, নতুন বউকে নিয়ে ঘোরাফেরা করো, তারপর না হয় যাবে। রাতে ডাইনিং টেবিলে দেখলাম আমার শাশুড়ি আম্মা বেশ কিছু আইটেম রান্না করেছেন। খাবারগুলোও মজার ছিল, যদিও টেনশনের কারণে আমরা গলা দিয়ে একটু নামিনি সেগুলো। আর এতদিন যেসব খাবার খেয়েছি কি জঘন্য ছিল বলে বোঝাতে পারবো না। মানুষ বলে বিয়ে নাকি মজা আর মজা, খালি খাওন আর খাওন। কিন্তু আমার কাছে মনে হয়েছে বিয়ে মানে আজাব, খালি টাকা আর টাকা। ঘরে ঢুকতেও নাকি টাকা দিতে হবে। আমার পকেটে 3টা কচকচে 1000 টাকার নোট ছিল। বেয়াদব মেয়েগুলো সবগুলোই নিয়ে নিচ্ছে। আমি এখন বাড়ি যাব কিভাবে? ভাইরা আমার গ্রামে ঘুরতে গিয়ে ভুলেও যেন কোনো মেয়ের পেছনে পড়েন না, তাহলে কেস খায়া যাবেন। গ্রামের মেয়েগুলো ভীষণ ডেঞ্জারাস। তবে সবাই না, বন্ধুকে সবকিছু খুলে বললাম। ওই হারামজাদা বলল, যা হবার তা তো হয়ে গেছে বন্ধু, এখন আর কান্নাকাটি না করে ভাবির কাছে গিয়ে বিড়াল মারো গিয়ে। বর্তমান বেয়াদব মেয়ে, তোমার এত বড় সাহস, তুমি আমার বউয়ের সম্পদে হাত দাও?
ওই মেয়ে ভেঙচি কেটে বলল, আমি আপনার বউ, সো আপনি পুরোটাই আমার সম্পদ। আমি যা ইচ্ছা তাই করতে পারি। বাবার বাসার আবদার নাকি আমি তোমার মতো বেয়াদব মেয়েকে বউ হিসেবে মানি না? তুই মানবি না, তোর বাপ পর্যন্ত মানবে। একদম অসভ্যদের মতো আচরণ করবেন আমার সাথে। কিছু বলছি না দেখে ভেবো না মাথা কিনে নিয়েছো। আচ্ছা তাহলে ভালোভাবেই বলতেছি, ওগো প্রাণের স্বামী, আমার টাকা দেন। এসব ঢং আমার পছন্দ না। আমার কাছে 1 টাকাও নেই। তোমার বেয়াদব বান্ধবীগুলো আমার সব টাকা নিয়ে নিচ্ছে। এমনকি আমার বাসায় যাওয়ার টাকাটাও বেয়াদবগুলো নিয়ে নিচ্ছে। ও আচ্ছা, এই ব্যাপার। আপনার হাত ঘড়িটা সুন্দর। আমার দুলাভাই জাপান থেকে পাঠিয়েছেন। ও মা, সত্যি? আমার না খুব শখ জাপানি ঘড়ি হাতে দেওয়ার। আমি কি আপনার ঘড়িটা হাতে দিতে পারি? আমি ঘড়ি খুলে ওর হাতে দিলাম। ওইমি ঘড়ি হাতে পড়ে বলল, আপনার ফোনটা একটু দেখি। কেন, ফোন নিয়ে কি করবে? ছবি ওঠাতাম আর কি। আমি সরল মনে ফোন দিলাম। ওইমি সঙ্গে সঙ্গে ফোন আর ঘড়ি লকারে রেখে লক করে দিয়ে বলল, এসব আর আপনি পাবেন না। টাকা যখন দিতে পারবেন না, তাহলে এইগুলোই আমার বাসর রাতের উপহার। আমি হাদারামের মতো চেয়ে রইলাম। কি সাংঘাতিক মেয়ে, মুহূর্তের মধ্যে আমার সবকিছু হাতিয়ে নিল। এর সাথে থাকলে আমার জীবন তেজপাতা হতে সময় লাগবে না। আল্লাহ আমাকে এখান থেকে পালানোর একটা রাস্তা দেখাও। আমি আমার 3 মাসের বেতন ফকিরকে দিয়ে দিব। বেয়াদব মেয়ে। ওই মেয়ে হাতে চাকু নিয়ে বলল, একদম কাছে আসার চেষ্টা করবেন না, ছুরি দিয়ে ভুঁড়ি কানা করে দেবো বলে দিলাম। আমি 2 পা পিছিয়ে গিয়ে, হায় আল্লাহ, মেয়ে তো নয়, সাক্ষাৎ একটা মাস্তান। এর হাত থেকে তুমি আমাকে রক্ষা করো। ওই মেয়ে প্লিজ, আমি তোমার কাছে যাব না। তুমি চাকুটা সামনে থেকে সরাও। সত্যি তো, পরে কাছে এলে কিন্তু আপনার অবস্থা খারাপ করে দেব। সত্যি। আমার অকালে মরার কোনো শখ নেই। আমি এখনো বিয়েই করিনি। বিয়ে না করে মরতে চাই না। ওই মেয়ে আমার কথা শুনে ভ্রু কুঁচকে বলল, তাহলে আমি কে? আমি জিহ্বায় কামড় দিয়ে একটু হাসার চেষ্টা করে বললাম, আসলে এটা আমার অভ্যাস। আগে সবসময় বলতাম তো, আর কিছুক্ষণ আগে বিয়ে করেছি তো মনে ছিল না। এমন জায়গায় মারবো, উঠতে বসতে শুধু বউয়ের কথাই মনে পড়বে। আমি 2 পাটি দাঁত বের করে মুখে হাসি ফুটিয়ে বললাম, ওই মেয়ে, আমার ফোন আর ঘড়িটা দাও প্লিজ। ওগুলো এখন আর আপনি পাবেন না, ওগুলো এখন আমার। আচ্ছা, তোমার তো গিফট চাই তাই না? তুমি আমাকে বাইরে যাওয়ার ব্যবস্থা করে দাও। আমি এক্ষুনি তোমার গিফট এনে দিচ্ছি। সত্যি বলছেন? সত্যি। আমাকে কি আপনার বলদ মনে হয়? আমাকে কি পাগল কুত্তায় কামড়াইছে? আমি আপনাকে বাইরে যেতে দেব আর আপনি পালাবেন, তাই না? আর আপনার কাছে তো টাকা নেই, তাহলে আপনি গিফট কিনবেন কিভাবে? আমি আমতা করে বললাম, না মানে ওই আর কি, কোনো না কোনোভাবে জোগাড় করে দিতাম আর কি। ওই মেয়ে এক ধমক দিয়ে বলল, খবরদার কথায় কথায় আপনার ঘুমাখা দাঁত বের করবেন না। দাঁত তো নয়, যেন গোবর তলানো কোদাল। আপনার মানিব্যাগ দেন দেখি। আমি পকেটে হাত দিয়ে বললাম, কেন, মানিব্যাগ দিয়ে কি করবে? আমার মানিব্যাগে টাকা নেই তো, সব তোমার বেয়াদব বান্ধবীগুলো নিয়ে নিচ্ছে। ওই মেয়ে চোখ রাঙিয়ে বলল, দিতে বলছি, দিন। না, আমি দিব না। তার মানে আপনি আমাকে মিথ্যা বলেছিলেন। আপনার কাছে টাকা আছে, মানিব্যাগ দিবেন না, ছুরি দিয়ে ভুঁড়ি কানা করে দেব। বলেই চাকু হাতে নিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। কি আর করার, বাধ্য হয়ে মানিব্যাগ দিতে হলো। ওই মেয়ে মানিব্যাগ নিতে নিতে বলল, আপনি এত ভীতু কেন? ছেলে মানুষ হবে বাঘের মতো, আর আপনি কি না ভেজে বেড়ালের মতো বউকে দেখে ভয় পান? এমন করলে তো বউ টেকা মুশকিল। ওই মেয়ে কথা শুনে মনে হচ্ছিল বাঘের মতো ঝাঁপিয়ে পড়ি, কিন্তু সামান্য হাত ধরার কারণে বিয়ে করতে হয়েছে। আর বাঘের মতো ঝাঁপিয়ে পড়লে দেখা যাবে আমার বডি আছে কিন্তু সেটাতে জীবন নেই। বেয়াদব মেয়ে। মানিব্যাগের এক চিপায় 500 টাকা ছিল, সেটাও নিয়ে নিল। আল্লাহ, এই বেয়াদব মেয়েটা তো আমাকে ফকির বানিয়ে ছাড়বে। ওই মেয়ে এটিএম কার্ড হাতে নিয়ে বলল, এটাতে টাকা আছে তাই না? আমি মুচকি হেসে বললাম, না না, এখনো বেতন পাইনি তো। ওই মেয়ে কেন যেন আমার কথায় বিশ্বাস করে মানিব্যাগ আমাকে ফেরত দিল। আমি পালানোর রাস্তা খুঁজছিলাম। ওই মেয়ে মুচকি এসে বলল, পালানোর ধান্দা বাদ দিয়ে চুপচাপ শুয়ে পড়ুন। ড্রেস চেঞ্জ করবেন না? আপনি চাইলে আমি বাবার লুঙ্গি এনে দিতে পারি। না থাক, লাগবে না। আমি লুঙ্গি সামলাতে পারি না। শেষে দেখা যাবে দক্ষিণা বাতাসে লুঙ্গি আকাশে। সকালে ঘুম থেকে উঠে দেখব আমি আছি, মাগার আমার লুঙ্গি খুঁজে পাওয়া যাচ্ছে না। যা একটু মান সম্মান ছিল সেটাও শেষ হয়ে যাবে।
তার চেয়ে ভালো আমি এটা পরেই ঘুমাবো। আমার কথা শুনে ওই মেয়ে হাসতে হাসতে বলল, সামান্য লুঙ্গি সামলাতে জানেন না, বউ সামলাতে পারবেন তো? আমি কিভাবে বলবো? আমার কি আরো 2-3টা বউ আছে নাকি? তাও ঠিক, তো গার্লফ্রেন্ড নেই আপনার? আছে তো। হাই আল্লাহ, বিয়ে তো করে ফেললাম, এখন আমার গার্লফ্রেন্ডের কি হবে? এই সব দোষ তোমার। আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে তুমি আমাকে ফাঁসিয়েছো। আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। ওই মেয়ে ভেঙচি কেটে বলল, আপনার ক্ষমার আমার দরকার নেই। আপনি বসে বসে আমার ক্ষমার উপর তাপ দিন, আমি গেলাম ঘুমাতে। আচ্ছা, তুমি আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছিলে আমাকে মার খাওয়ানোর জন্য। মায়ের তো আমি খেয়েছি, তাহলে লাফিয়ে লাফিয়ে বিয়ে করতে গেলে কেন? বেয়াদব মেয়ে একটা, বিয়ে করে আমার জীবন শেষ করে দিল। প্রথমে আমি মোটেও আপনার নামে মিথ্যা অপবাদ দেইনি। ওরে বাবা, কি মিথ্যাবাদী মেয়ে! আমি তোমার গায়ে হাত দিয়েছি, এরপর আমি তোমার সাথে উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করেছি। আমি তোমার পেছন পেছন ঘুরি, আমি তোমাকে কুপ্রস্তাব দিয়েছি। এসব মিথ্যা অপবাদ নয় তো কি? আপনি আমার হাত ধরেননি, ওটাই তো গায়ে হাত দেওয়া হলো। এরপর আপনি আমার গালে কামড় দিতে চাননি। মাঝ রাস্তায় আপনি একটা মেয়েকে আটকিয়ে তার গালে কামড় দিতে চাইবেন, তো সেটা উল্টাপাল্টা কাজ নয় তো কি বলবো? বাহ বাহ, তুই যে আমাকে সবার সামনে কাদার মধ্যে ফেলে দিলে, সেটার বেলায় কি? তুমি যে আমার হাতে কামড় দিয়ে তোর সুন্দর সুন্দর দাঁতের ছাপ ফুটিয়ে তুলেছ, সেটা কোনো সমস্যা নয়। মানে ছেলেরা করলে দোষ আর মেয়েরা করলে কিছুই না। আচ্ছা, সব মানলাম, কিন্তু আমি কবে তোমাকে কুপ্রস্তাব দিয়েছি? ওই মেয়ে মুচকি হেসে বলল, ওটা একটু মিথ্যা বলেছিলাম বাবার হাতে আপনাকে মার খাওয়ানোর জন্য, কিন্তু বাবা মাত্র একটা মেরেই থেমে গেলেন। আমি গালে হাত দিয়ে বললাম, একটা থাপ্পড় খেয়েই আমার অবস্থা খারাপ হয়ে গেছে, এখনো ব্যথা করতেছে। ওই মেয়ে আমার গালে আলতো করে তার কোমল হাত ছুঁয়ে বলল, অনেক জোরে মেরেছিল তাই না? আমার শরীরের মধ্যে যেন এক অন্যরকম শিহরণ খেলে গেল। আমি সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেললাম। প্রথম কোনো মেয়ের ছোঁয়া। আমি বরাবরই মেয়েদের থেকে দূরে দূরে থাকতাম। যে মেয়েটার সাথে সম্পর্ক ছিল তার সঙ্গেও কখনো দেখা হয়নি। ওই মেয়ে আমার হাত ধরে ঝাঁকুনি দিয়ে বলল, কি মিস্টার, কই হারিয়ে গেলেন? আমি আস্তে আস্তে বললাম, কোথাও না তো। আমাকে বিয়ে করলে কেন? আমি তো বিয়ে করতে চাইনি, কিন্তু বাবা বলল আপনার পরিবার নাকি অনেক ভালো, আপনি ছেলেটাও নাকি অনেক ভালো, আপনি আমাকে সুখে রাখবেন। আর আমি আরেকটা জিনিস ভাবলাম, ক্যাবলা ছেলে এখন খুঁজলেও পাওয়া যাবে না। আর যে কথাটা ভেবে আমি রাজি হয়েছি সেটা হলো, আমার একটা বান্ধবী আছে বিবাহিত, ওর স্বামীর কাছে যা চায় ওর স্বামী ওকে তাই দেয়। আমি বাবার কাছে অনেক কিছু চাইলে বাবা অনেক সময় দেয় না, তো ভাবলাম বিয়ে করলে আপনার কাছে যা চাবো আপনি তাই দেবেন, তো বিয়ে করাই ভালো। যখন যেটা চাইবো তখন সেটাই পাওয়া যাবে। কি মজা বলেন? আহা, কি বুদ্ধি! মহারানী যখন যেটা আবদার করবে সঙ্গে সঙ্গে পূরণ করতে হবে। টাকা যেন গাছের পাতা, গাছ ধরে ঝাঁকুনি দিলেই পাওয়া যায়। স্বামীকে ফকির করবার ধান্দা। আমি 1 টাকাও তোমার পেছনে খরচ করতে পারবো না। ওই মেয়ে ভেঙচি কেটে বলল, আপনার থেকে টাকা কিভাবে খসাতে হবে সেটার প্ল্যানিং আমি করে ফেলেছি, ওসব নিয়ে আপনার চিন্তা করতে হবে না। এইটুকু সময়ের মধ্যে এত কিছু প্ল্যানিং করে ফেলেছো? সাংঘাতিক মেয়ে তো তুমি। আমাকে কি আপনার কাঁচা খেলোয়াড় মনে হয়? বয়সে আপনার থেকে ছোট হতে পারি, কিন্তু বুদ্ধিতে আমার কাছে মার খেয়ে যাবেন আপনি। তোমার তো মন্ত্রী ছেলের সাথে বিয়ে করা উচিত ছিল। তোমার শ্বশুর জনগণের টাকা হাতিয়ে নিত, আর তুমি বসে বসে শুধু টাকা উড়াতে। বিয়ে যখন আপনার সাথে হয়েই গেছে, এখন আর ওসব ভেবে লাভ আছে? তো আপনার গার্লফ্রেন্ডের কথা বলেন, দেখতে কি সেই রকম সুন্দরী? দেখিনি কখনো, বলবো কিভাবে? ওই মেয়ে অবাক হয়ে বলল, কি বলেন? তার মানে মেয়েটাকে আপনি চেনেন না, ফোনের মাধ্যমে প্রেম? হুম। ওই শাকচুন্নি নিশ্চয়ই বলেছে হিন্দি সিনেমার মতো দেখা করার আগ পর্যন্ত আপনাকে কোনো ছবি দেখাবে না। হুম। আপনি এত বলদ কেন? সমস্যা নেই, আমার সাথে থাকলে এমনিতেই ঠিক হয়ে যাবেন। তো আপনার কেমন গার্লফ্রেন্ড? একবারও তো ফোন দিয়ে আপনার খোঁজ নিল না। ব্রেকআপ হয়েছে, আমি মন খারাপ করে বললাম। ও আচ্ছা, আপনি তাহলে ছ্যাঁকা খাওয়া মাল। বলেই হি হি করে হাসতে লাগলো। সি, কথার কি শ্রী! এমনি ওকে ফেসবুকে মেসেঞ্জারে ফোন থেকে ব্লক মেরে দিন। ও ফোন তো আমার কাছে, সমস্যা নেই, আমি পরে ব্লক মেরে দেব। এই যে মিস্টার বলদ, আজ থেকে আমি ছাড়া পৃথিবীর সব মেয়ে আপনার বোন, কথাটা মাথায় ভালো করে ঢুকিয়ে নিন।
আচ্ছা ঠিক আছে, কিন্তু শাশুড়ি আম্মা কেউ কি আপু বলে রাখবো? ঐমি চোখ বড় বড় করে বলল, মাকে কেন আপু বলে ডাকবেন? না মানে তুমি তো একটু আগে বললে পৃথিবীর সব মেয়ে আমার বোন, তাই বললাম আর কি। আপনাকে না বলছি আপনার ওই গু মাখা দাঁত আমার সামনে বের করবেন না। আর সব মেয়ে বলতে ইয়াং মেয়েগুলোর কথা বলেছি। ও আচ্ছা ঠিক আছে। মনে থাকে যেন। আর ভুলেও যদি কোনো মেয়ের দিকে তাকিয়েছেন তাহলে এক বাড়ি দিয়ে আপনার চান্দু স্টেডিয়ামে ফাটিয়ে দেব। আমার ভীষণ ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমাবো। বলে ঐমি খাটে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর ঐমি আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি সমস্যা আপনার? অমন ক্যাবলার মতো দাঁড়িয়ে আছেন কেন? আমি কোথায় ঘুমাবো? এত বড় একটা খাট কি আপনার চোখে পড়ছে না? আমি আমতা আমতা করে বললাম, আমি কি তোমার পাশে শুবো? তো কি আপনি কি নিচে শুতে চান? তাহলে শুতে পারেন, আমার কোনো সমস্যা নেই। না না, আমি তোমার পাশেই ঘুমাবো। বলে ঐমির পাশে শুয়ে পড়লাম। একটু পর, এই শুনছেন? বলো। রাতে ঘুমের মধ্যে ভুলেও আমার সাথে উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করবেন না। উল্টাপাল্টা কিছু করলে একদম নারী নির্যাতন কেস দিয়ে জেলে পুরে দেব বলে দিলাম। ওরে আল্লাহ, এ কোন মেয়ের পাল্লায় পড়লাম গো। আল্লাহ, আমি আমার 4 মাসের বেতন ফকিরকে দিয়ে দিব, তবু তুমি আমাকে রক্ষা করো। তুমি হয় ওকে উঠিয়ে নাও, আর না হয় আমাকে উঠিয়ে নাও। তবে ইচ্ছা হলে চুমু খেতে পারেন, আমি মাইন্ড করব না। বলেই ঐমি মুচকি এসে অপর পাশে মুখ ফিরিয়ে নিল। আমি মনে মনে বললাম, তোমাকে চুমু দিতে আমার বয়ে গেছে, শুধু তোমার সৌন্দর্যের প্রেমে পড়ে গেছি বলে কিছু বলছি না। তা না হলে এক থাপ্পড় দিয়ে সব বেয়াদবি ছুটিয়ে দিতাম। একবার শুধু বাগে পাই, তোমার এই বগুড়ার টক দইয়ের ঘোলের মতো তোমার মাথা যদি ঘোল না করেছি, তাহলে আমার নাম অঙ্কুর না। তখনই আমার মনে হলো কে যেন আমার কানে কানে বলতেছে, তুই ওর মাথা ঘোল করবি? তুই এই মেয়েটাকে ঘোল খাওয়াবি? তোর বাপের ক্ষমতা নাই এই মেয়েরে ঘোল খাওয়ানোর। আর কি জানি বললি, তুই ওরে থাপ্পড় দিবি? তোর বুকের পাটা আছে? তুই হয়তো ভুলে গেছিস ফকির বাবার কথা। তুই হবি 1 নাম্বারের বউ পাগল, সারাদিন বউয়ের আঁচল ধরে তার পেছন পেছন ঘুরবে। আর সেই তুই নাকি তোর বউকে মারবি থাপ্পড়? হাস্যকর। মধ্যরাতে ঐমি পিঠে গুঁতো মেরে ঘুম ঝরানো কণ্ঠে বললাম, আপনার কি সমস্যা? এত ছটফট করতেছেন কেন? শান্তিতে একটু ঘুমাতে দেবেন না? কি হয়েছে, এমন করতেছেন কেন? খুব ক্ষুধা লাগছে, আমি আবার পেট খালি থাকলে ঘুমাইতে পারি না। ঐমি রেগে গিয়ে বলল, তাহলে রাতে খাবার সময় নতুন জামাইয়ের মতো ঢং করে না খেয়ে উঠে আসলেন কেন? টেনশনে আমি কিছু খাইতে পাচ্ছিলাম না। আর আমি তো নতুন জামাই, তাই না? আপনি কি সত্যিই খালি পেটে ঘুমাতে পারেন না? হ্যাঁ সত্যি, আমার মা তো প্রতি রাতে এক্সট্রা করে নুডলস রান্না করে আমার জন্য রেখে দেয়। রাতে যখন আমার ক্ষুধা লাগে আমি যে সেগুলো খাই। এত যে খান সেগুলো যায় কই? গায়ে তো একটু লাগে বলে আমার মনে হয় না। আমার ঘরে কোনো নুডলস ফুডলস নাই। আর আমি বুঝতে পারছি আপনি না খাওয়া পর্যন্ত আমাকে শান্তিতে ঘুমাতে দেবেন না। আমি যাচ্ছি খাবার আনার জন্য, আপনি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসেন। একটু পর ঐমি একটা প্লেটে করে খাবার নিয়ে আসলো। আমি খাবার মুখে দিয়েই বললাম, এগুলো তো ঠান্ডা হয়ে গেছে, এগুলো খাবো কিভাবে? মধ্যরাতে আপনাকে গরম করে খাওয়ানোর জন্য আপনার শাশুড়ি আম্মা জেগে নেই, তাই এখন কষ্ট করে এগুলো খেয়ে আমাকে উদ্ধার করেন। তুমি একটু গরম করে আনতে, ঠান্ডা খাওয়া যায়? আমার চুলা জ্বালানো বারণ আছে। কেন? চুলো জ্বালালে কি হবে? উফ, এত কথা না বলে আপনি খান তো। কি আর করার, ঠান্ডা খাবার খেতে লাগলাম। ঐমি আমার সামনে বসে আমার খাওয়া দেখতে লাগবে। তোমার ক্ষুধা লেগেছে নাকি? চাইলে তুমি আমার সঙ্গে খেতে পারো, আমি এতগুলো খাবো না। যাও গিয়ে হাতটা ধুয়ে আসো। না, আপনি খান, আমি দেখি আমার ক্ষুধা নাই। আমি আর কথা না বাড়িয়ে খেতে লাগলাম। কিছুক্ষণ পর ঐমি হাঁ করে বলল, আমাকে একটু খাইয়ে দিন না। ঐমি কথা শুনে প্রথমে আমি ভেবেছিলাম আমি সরাসরি বলে দিব সে যেন নিজে হাতে খায়, কিন্তু ওর চোখে চোখ পড়তেই আমার কেমন জানি ওর প্রতি অদ্ভুত একটা মায়া জাগ্রত হয়। আমি এক লোকমা ওর মুখের সামনে ধরতেই ও গপ করে খেয়ে নিল। আমিও খেলাম, ওকেও খাইয়ে দিলাম। ওকে খাওয়ানোর সময় বারবার শুধু ওর চোখের দিকে চাইছিলাম। ঐমি এক সময় সেটা খেয়াল করে বলল, কি দেখছেন? আমি প্রথমে একটু ঘাবড়ে গেলেও পরে মিষ্টি এসে বললাম, তোমার চোখ দুটো অসম্ভব সুন্দর। আর আমি বুঝি সুন্দর না? তুমি অনেক সুন্দর ঐমি।
মুচকি এসে বলল, জি না, আমি সুন্দর না, আমি সুন্দরী। জানো ইমি, তোমার চোখে যে কি পরিমাণ মায়া তা আমি বলে বোঝাতে পারবো না। তোমার চোখ দুটি যদি কোনো কবি দেখতেন তাহলে হয়তো এতক্ষণে কবিতা লিখে ফেলতেন। খাওয়া দাওয়া শেষ করে ইমি বলল, যদি আপনি কিছু মনে না করেন তাহলে আমি একটা কথা বলতে চাই। কথা বলবে তো এতে আবার অনুমতি নেওয়ার কি আছে, নির্দ্বিধায় বলে ফেলো। আসলে আই এম সরি, আমার জন্য আপনাকে অনেক অপমানিত হতে হয়েছে। আমার জন্য হয়তো আপনার বিয়ে নিয়ে অনেক স্বপ্ন ভেঙে গেছে। আমার জন্য আপনি মার খেয়েছেন, আমার জন্য আপনি অনেক কষ্ট পেয়েছেন। আমার দুষ্টামির জন্য আজ আমার আর আপনার বিয়েটা হয়েছে। আপনার বিয়ে নিয়ে হয়তো অনেক স্বপ্ন ছিল, আপনার বউকে নিয়ে হয়তো অনেক স্বপ্ন ছিল। আমার চেয়ে অনেক সুন্দর বউ আপনি হয়তো কল্পনা করতেন। আসলে আমি বিয়ে করতে চাইনি, বাবার জোরাজোরিতে রাজি হয়েছি। আসলে আমি চাই না আমার জন্য আমার বাবার মান সম্মান নষ্ট হোক, কিন্তু আমি বারবার এমন কাজ করে তার জন্য আমার বাবার মান সম্মান নষ্ট হয়, আমার বাবা কষ্ট পায়। যা হবার তা তো হয়ে গেছে, বিয়েটা যখন হয়ে গেছে তখন আর এসব ভেবে লাভ নেই। আপনি যদি শাস্তি দিতে চান তাহলে আমাকে শাস্তি দিন, আমি কিছু বলবো না, তবুও এমন কিছু করবেন না যার জন্য বাবা কষ্ট পাবে। আপনি যদি কিছু না মনে করেন তাহলে চলুন না, দুজন নামাজ পড়ে আমাদের নতুন জীবনের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমি যেন আমার চোখ কানকে বিশ্বাস করতে পারছিলাম না। এটা কি সেই ইমি যে আমাকে মাঝ রাস্তায় ল্যাং মেরে ফেলে দিয়েছিল, যে কিনা আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে তার বাবার হাতে থাপ্পড় খাইয়েছিল? এটাই কি সেই বেয়াদব মেয়েটা যাকে শিক্ষা দেওয়ার জন্য আমি তার পিছু দিয়েছিলাম? মেয়েটা আসলে রহস্যময়। মোনাজাত শেষ করে আমি ওই মেয়েকে বললাম, মোনাজাতে কি চাইলে আল্লাহর কাছে? সত্যিটা বলবো নাকি মিথ্যাটা বলবো? অবশ্যই সত্যি বলবে। আপনি যেটা চেয়েছেন সেটা যেন আল্লাহ কবুল না করে, আমি এটাই চেয়েছি। আমি চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে বললাম, কেন? এমনটা চাওয়ার কারণ কি? কারণ আপনি চেয়েছেন আল্লাহর কাছে এই বেয়াদব মেয়েটার হাত থেকে আমাকে রক্ষা করো, ফকিরের টাকা পয়সা দেবেন, আরো কি যেন কথা বলছিলেন। তাই আমি চেয়েছি আপনার দোয়া কবুল না হয়। একবার যখন বিয়ে হয়েছে এত সহজে আপনাকে ছাড়ছি না মশাই। তুমি কিভাবে জানলে আমি ওটাই চেয়েছি? আপনি গাধার মতো জোরে জোরে বললে তো আমি জানতে পারবোই। আর শোনেন, টাকা না দিয়ে আমাকে দেন, আল্লাহ আপনার মঙ্গল করবে। আমার চেয়ে বড় ফকির এই পৃথিবীতে আর একটাও খুঁজে পাবেন না। তোমাকে টাকা দিতে আমার বয়েই গেছে। এখন যা ইচ্ছে বলুন, টাকা কিভাবে আদায় করতে হয় সেটা আমরা খুব ভালো করে জানা আছে। এই একটু আগেই তো তুমি ঠিক ছিলে, হঠাৎ এই ডাইনি রূপ ধারণ করলে কেন? সকালে ঘুম থেকে উঠে দেখি ওই মেয়ে তখনও ঘুমাচ্ছে। দুষ্টু মেয়েগুলোকে ঘুমন্ত অবস্থায় অসম্ভব সুন্দর দেখায়, ওই মেয়েকেও একদম পুতুলের মতো লাগছিল। আমি লকারের চাবি নিয়ে আস্তে করে লকারটা খুলে আমার ফোন আর ঘড়িটা বের করে নিলাম। রুম থেকে বেরিয়ে আসবো কি জানি হলো, আবার পিছন ফিরে ওই মেয়ের দিকে তাকালাম। ওর কাছে গিয়ে বাম হাতটা নিয়ে আমার সবচেয়ে প্রিয় ঘড়িটা পরিয়ে দিলাম। এরপর ওই মেয়ের কপালে আলতো করে চুমু দিয়ে বিদায় জানালাম। বেয়াদব মেয়েটা ঘুমাচ্ছে, এটাই সুযোগ পালানোর, পরে যা হবে দেখা যাবে। এখন আগে পালাই। কিন্তু দুর্ভাগ্য, কথায় আছে না, অভাগা যেদিকে যায় সন্ধ্যা সেদিকে হয়। আমার ক্ষেত্রেও ঠিক তাই হলো। গেট খুলতেই দেখলাম শাশুড়ি আম্মা সামনে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে তিনি বললেন, এ কি বাবা, এত সকালে তুমি উঠে পড়েছো? ফাজিল মেয়েটা এখনো উঠেনি তাই না? দাঁড়াও, আমি ডেকে দিচ্ছি। না না, ডাকতে হবে না, ও ঘুমাক। তো বাবা তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য টেবিলে নাস্তা দিচ্ছি। কাল রাতে তো ঠিকমতো খেলেই না। না আন্টি, আমি এখন কিছু খাবো না, এখন একটু ছাদে যাব। আন্টি কি? মা বলবা। আর সিঁড়ি ঘরে তো তালা লাগানো আছে, দাঁড়াও আমি ঐশীকে বলে দিচ্ছি সিঁড়ি ঘরের তালাটা খুলে দিতে। না আন্টি, ওকে ডাকতে হবে না, আপনি আমাকে চাবি দিন, আমি নিজেই খুলে নেব। আগে মা বলো, এরপর চাবি পাবে, তা না হলে চাবি তোমাকে দিব না। আমি মুখে হাসি ফুটিয়ে বললাম, আচ্ছা মা, আমি কি চাবিটা এখন পেতে পারি? আমার শাশুড়ি আম্মা আমার হাতে চাবি দিয়ে আমার হাতটা শক্ত করে ধরে বললেন, আমার মেয়েটা খুব দুষ্টু, কিন্তু ওর মনটা খুব ভালো। জানি তোমাদের বিয়েটা স্বাভাবিক ছিল না, কিন্তু বাবা যেটা হবার সেটা তো হয়েই গেছে। জন্ম, মৃত্যু আর বিয়ে, এই তিনটা উপর আল্লাহর হাতে। এভাবেই তোমাদের বিয়েটা লেখা ছিল। ও আমাদের খুব আদরের মেয়ে, তুমি ওকে কষ্ট দিও না বাবা। তুমি দুদিন ওর সঙ্গে থাকলে বুঝতে পারবে ও মানুষ হিসেবে মোটেও খারাপ না।
জানি এমন হুট করে কাউকে বউ হিসেবে মেনে নেওয়া সহজ না, তবে আমি জানি তুমি চেষ্টা করলে পারবে। আমি শুধু হাসলাম। আমার মাথার মধ্যে তখন শুধু ঘুরছে কিভাবে এই বাড়ি থেকে আমি পালাবো। শাশুড়ির কথা মাথায় নিলে আর এই বাড়ি থেকে পালানো আমার হবে না। ছাদিকে দেখলাম আশেপাশে বেশ কয়েকটা গাছ আছে। আমি তাড়াতাড়ি একটা গাছ বেয়ে নামছিলাম, এমন সময় ওই মেয়ে ছাদে এসে চোর চোর বলে চিৎকার করতে লাগলো। হঠাৎ ওই মেয়ের চিৎকার শুনে ভয়ে আমি কেঁপে উঠলাম। সঙ্গে সঙ্গে হাত ফসকে আমি ধপাস করে নিচে পড়ে গেলাম। ও মা গো, আমারে বাঁচাও গো, আমার কোমর ভেঙে গেল গো। ওই মেয়ে উপর থেকে 32টা দাঁত বাইর করে খিলখিল করে হাসতে লাগলো। মুখ ভেঙচি কেটে বলল, কেমন লাগে আমাকে রেখে পালিয়ে যাওয়া হচ্ছে? এখন বুঝ মজা। আল্লাহ, এই ডাইনির হাত থেকে তুমি আমারে বাঁচাও। ফকিরকে আমি আমার 5 মাসের বেতন দিয়ে দিব। আল্লাহ, তুমি আমাকে এর হাত থেকে বাঁচাও, তা না হলে ফকিরকে টাকা দিতে দিতে একদিন আমি নিজেই ফকির হয়ে যাব। বেয়াদব মেয়ে, দোয়া করে দিলাম তোমার স্বামী যেন নেশাখোর হয়, আর সকাল সন্ধ্যা যেন তোমাকে মারধর করে। বাংলাদেশের সবচেয়ে খারাপ মানুষটা যেন তোমার হাজবেন্ড হয়। শকুনের দোয়ায় গরু মরে না, আর আল্লাহ আপনার দোয়া কবুল করেনি, কারণ আমার স্বামী একটা ভিতর ডিম। আমাকে মারার সাহস নেই। উনি সিগারেটে মুখে দেয় না, আর তো নেশা করা দূরে থাকলে। আচ্ছা, আপনি সত্যিই সিগারেট খান না? সিগারেটের গন্ধ আমার সহ্য হয় না। ইস, আমার কত শখ ছিল আমার স্বামী সিগারেট খাবে, আমি তাকে মেরে মেরে কখনো একটু ভালোবাসা দিয়ে সিগারেট খাওয়া ছাড়াবো। আপনি কেন সিগারেট খান না বলেন তো? বুঝতে পেরেছি, এখন তোমার মার খাওয়ার জন্য আমার সিগারেট খেতে হবে, তাই তো? এই না, আপনি ভুলেও সিগারেট মুখে নেবেন না। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ওই মেয়ে একটু নিচে আসো তো, আমার পাটা মনে হয় ভেঙে গেছে। ঠিক আছে, আল্লাহ বিচার করছে। আমাকে রেখে পালাচ্ছিলেন না, এখন বুঝ মজা। ওই মেয়ে প্লিজ একটু নিচে আসো, আমি দাঁড়াতে পারছি না, সত্যি মনে হয় পাটা ভেঙে গেছে। এরপর যেটা হলো আমি দেখে তো অবাক, ওই মেয়ে গাছ বেয়ে নিচে নেমে এলো। কি সাংঘাতিক মেয়ে, গাছে উঠতে পারে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ওই মেয়ে তুমি গাছে উঠতে পারো? হ্যাঁ মশাই, গ্রামের মেয়েরা সব পারে। এখন উঠেন দেখি। কিভাবে উঠবো? আমি তো পায়ের উপর ভর দিতে পারছি না। আমার কাঁধের উপর ভর দিয়ে ওঠার চেষ্টা করুন। ওই মেয়ের কাঁধে ভর দিয়ে হাঁটতে হাঁটতে বললাম, আমি যে পালিয়ে যেতে চেয়েছিলাম, এটা তোমার বাবা মাকে বলো না, যেন তারা কষ্ট পাবেন। আমি তো বলবোই, 100 বার বলবো। তার আগে একটা কথা, আপনি যে পালাচ্ছিলেন, আপনার চাচার কাছে গেলেই তো আপনার ঠিকানা আমরা পেয়ে যেতাম। আর বাবা তো আপনার সম্পর্কে সবকিছু খোঁজ খবর নিয়েছেন, এমনকি আপনার মতো একটা বলদের সঙ্গে আমাকে বিয়ে দিয়েছে। এই খবরদার আমাকে বলদ বলবা না, আমি মোটেও বলদ না। ওলে বাবা, আমার স্বামীটা রাগ করেছে। কেঁদো না বাবু, আম্মাকে বলে আসছি তোমার জন্য ফিডার তৈরি করতে। বেয়াদব মেয়ে, একদম ঢং করবা না, আমার এসব একদম পছন্দ না। আর আমাকে কি তোমার ফিডার খাওয়া বাচ্চা মনে হয়? না, আপনাকে তো আমার চুমু খাওয়া বাচ্চা মনে হয়। তারপর ওই মেয়ে গালে একটা চুমু দিয়ে বলল, ঠিক আছে, আর বলবো না। আমি চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে বললাম, এটা কি হলো? কেন চুমু খেলাম? তোমার সাহস তো কম না, তুমি আমার গালে চুমু দাও। ওরে বাবা, আপনি যখন আমার কপালে চুমু দিলেন তার বেলায় কিছু না, আমি দিলেই দোষ। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি তখন জেগেছিলে? ওই মেয়ে মুচকি হেসে একটু লজ্জা পেয়ে বলল, হ্যাঁ জেগেছিলাম। তাহলে তখন তুমি আমাকে আটকালে না কেন? আমি দেখতেছিলাম আপনি কি করেন। ওই মেয়ে তোমাকে ঘুমন্ত অবস্থায় অসম্ভব সুন্দর দেখায়। ওমা তাই? আমার প্রেমে টেমে পড়ে যাননি তো? তোমার মতো বেয়াদব মেয়ের প্রেমে পড়তে আমার বয়েই গেছে। একদিন এই বেয়াদব মেয়েটার জন্যই পাগল হবেন। বাড়িতে ঢুকতেই শাশুড়ি আমা ছুটে এসে বললেন, এ কি বাবা, তুমি না ছাদে গেলে? এমন অবস্থা হলো কিভাবে? মা, তোমার জামাই লটকন গাছ থেকে পড়ে গেছে। হায় হায়, বলিস কি? কিভাবে পড়লো? কোথাও লাগেনি তো? সকাল সকাল তোমার জামাই লটকন গাছে উঠে চোরের মতো লটকন পাড়ছিল। আমি মনে করেছিলাম চোর, তাই চোর চোর বলে চিৎকার দিতেই তোমার জামাই বাবাজি ধপাস করে গাছ থেকে পড়ে গেছে। বলে ওই মেয়ে হো হো করে হাসতে লাগলো। কোথাও লাগেনি তো বাবা? এই মেয়েটা আসলে 1 নম্বরের বেয়াদব। স্বামী গাছ থেকে পড়ে গেছে আর ও নির্লজ্জের মতো হি হি করে হাসছে। ওই মেয়ে মুখ ভেঙচি কেটে বলল, উচিত শিক্ষা হয়েছে। এখন মা, আমাকে গালি দেওয়া বন্ধ করে বাবাকে ডাক দাও, ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। পাটা মনে হয় ভেঙে ফেলেছে।
এক্স রে করার পূর্বে আমি আস্তে আস্তে বললাম, আল্লাহ দয়া করে পা যেন না ভাঙে। আমি ফকিরকে 500 টাকা দিব। থুকু, ফকিরকে দিলে কাজ হবে না, আমার বউকে 500 টাকা দিব। এটা বেশি কম হয়ে গেল। আচ্ছা, আর একটা শূন্য বাড়িয়ে দিলাম, 5000 টাকা দিব। তবু তুমি আমার পাটাকে ভাঙার হাত থেকে রক্ষা করো। এক্স রে রিপোর্ট পাওয়ার পর আমার বউ বলল, 5000 টাকা রেডি করেন। কিসের 5000? ওই যে তখন আপনি বললেন না যে আপনার যদি পা না ভাঙে তাহলে 5000 টাকা দিবেন, আমাকে সেটার কথাই বললাম। ডাক্তার বলেছেন আপনার পায়ে কিছু হয়নি। তোমার মনে হয় মাথা খারাপ হয়েছে। আমি কেন তোমাকে 5000 টাকা দিতে যাব? আর আমি তোমাকে কোনো টাকা পয়সা দেওয়ার কথা কখনো বলি নাই। টাকা না দিলে আমি নিজেই আপনার পা ভেঙে দেব বলে দিলাম। আল্লাহ, ফকিরকে এত এত টাকা দিতে চাইলাম, কিন্তু তুমি আমাকে এই বেয়াদব মেয়েটার হাত থেকে বাঁচালে না। আর এই বেয়াদব মেয়েটাকে 5000 টাকা দিতে চাইলাম, আর তুমি আমার কথা কবুল করে ফেললে। হায় রে কপাল, আমার জীবন তেজপাতা। আমি বেডে শুয়ে শুয়ে ঐশীর সঙ্গে গল্প করছি। ওই মেয়ে এসে ঐশীর পাশে বসতে বসতে বলল, এখন ব্যথা কি কমেছে? ওই মেয়ে আমাদের দুজনের জন্য একটু চা নিয়ে আসো তো, মাথাটা একটু ধরেছে, খুব চা খেতে ইচ্ছে করছে। ওই মেয়ে ভেঙচি কেটে বলল, ঐশী, তোর দুলাভাইকে বলে দে যার খেতে ইচ্ছে করছে সে যেন বানিয়ে খায়। আমি কাউকে চা বানিয়ে খাওয়াতে পারবো না। দুলাভাই আপনি বসেন, আমি চা নিয়ে আসতেছি। আরে তুমি কেন যাবে? ও যাক না, সারাদিন তো কোনো কাজ নাই, শুধু দুষ্টুমি করে দিন পার করে। একটু কাজ করুক না। তুই আমার পাশে বসো, তোমার গল্প শুনতে ভালোই লাগছে। ওই মেয়ে ভেঙচি কেটে বলল। ঢং দেখে পাচ্ছি না। এরপর রাগে ফুঁসতে ফুঁসতে বাইরে চলে গেল। আচ্ছা ঐশী, তোমার বোন এমন কেন? ওর মতো বেয়াদব মেয়ে আমি আমার জন্মে দেখিনি। আপু মোটেও বেয়াদব না, ও একটু দুষ্টু টাইপের। ছোটবেলায় কিন্তু এমন ছিল না, একদম শান্তশিষ্ট ছিল। ক্লাস 5-এ পড়তে আপুর সাথে একটা দুর্ঘটনা ঘটে। আপুর সামনে একটা মেয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করে। ওই ঘটনার পরে অনেকদিন অসুস্থ ছিল, কারোর সঙ্গে কথা বলতো না। রাতে ঘুমের মধ্যে চিৎকার করে উঠতো, আগুন দেখলে অনেক ভয় পেত। মা এখন আপুকে রান্নাঘরে ঢুকতে দেয় না। এরপর আস্তে আস্তে আপু স্বাভাবিক হতে শুরু করে। ওই ঘটনার পর আপু ভুল করলেও বাবা মা কিছু বলতো না। দুষ্টুমি করলে বাবা আপুকে আরো উৎসাহ দিত। যখন একেবারে পুরোপুরি স্বাভাবিক হয়ে যায় তখন আপুর দুষ্টুমি আরো বেড়ে যায়। বাবা মা কিছু বলতো না, যার ফলে আপু যা ইচ্ছা তাই করে বেড়াতো। অন্যের গাছের আম চুরি করা থেকে শুরু করে যত ফলমূল আছে সব চুরি করত। আর আপুর বান্ধবীরাও প্রচুর দুষ্টু, ওদের সাথে মিশে মিশে আপুও দুষ্টু হয়ে গেছে। আর কমিশনারের মেয়ে তো যা ইচ্ছে তাই করে বেড়ায়, কেউ কিছু বলে না। আর ওর দুষ্টুমি দেখতে দেখতে আমাদের অভ্যাস হয়ে গেছে। প্রতিদিন যে কত বিচার আসতো আগে। আর ও যদি দুষ্টুমি না করে তাহলে কেমন কেমন জানি লাগে। সেদিন মনে হয় যে বাড়িতে শোক দিবস পালন হচ্ছে। আর বাবার আশকারা পেয়ে পেয়ে আপু দুষ্টু হয়েছে। তবে আপুর মন কিন্তু খুব ভালো। ও হয়তো অনেক দুষ্টামি করে কিন্তু কাউকে কখনো কষ্ট দিতে চায় না। আপু খুব মিশুক টাইপের মেয়ে। আমাদের বাসায় অবশ্য সবাই মিশুক, তবে আপু একটু বেশি। তবে দুলাভাই একটা কথা বলি, আপু কিন্তু ভীষণ অভিমানী। একবার যদি অভিমান করে বসে তাহলে তার অভিমান ভাঙানো কিন্তু খুব কঠিন। তো আপনি একটু সাবধানে থাকেন। আচ্ছা, তোমার আপুর কি কি পছন্দ? আপু ঘুরতে পছন্দ করেন, এরপর শাড়ি খুব পছন্দ করে, শপিং করতে পছন্দ করে, এরপর গিফট পেতে খুব পছন্দ করে। আপুর যদি কখনো মন খারাপ হয় বা বাবা তার জন্য গিফট নিয়ে আসে আর ওর মন ভালো হয়েছে, বাবা তো প্রায় প্রতিদিনই আপুর জন্য গিফট নিয়ে আসে। তার মানে আমার আর ফকির হতে বেশি সময় লাগবে না। আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। কিছু বললেন কি? না না, কিছু বলিনি। রাতে ডাইনিং টেবিলে গিয়ে দেখি আমার চাচা কবজি ডুবিয়ে খাচ্ছে। আমাকে ওই মেয়ের কাঁধে ভর দিয়ে আসতে দেখে বলল, কি বেটা, ঘুরতে এসে বিয়ে করে ফেললি? একবার চাচারে খবর দিলি না? আব্বুর সাথে কথা বলছিলা। আব্বু কি বলল? বিয়ে করছো তুই, জামাই আদর খাচ্ছিস তুই, মজা নিব তুই। আমি কেন বলবো? তুই নিজে তোর বাপের সঙ্গে কথা বলবি। আমি বললে আমাকে বাড়ি থেকে বের করে দিবে। তুমি একটু বুঝিয়ে বলো না। আচ্ছা আগে খাইতে দে, তারপরে ভাববো বলবো কি বলবো না। শাশুড়ি আমা বলল, কি হলো বাবা, তুমি খাচ্ছ না কেন? খাইতে ইচ্ছা করতেছে না মা। সঙ্গে সঙ্গে ওই মেয়ে বলে উঠল, আমি কিন্তু আজ মধ্যরাতে উঠে আপনাকে খাবার দিতে পারবো না বলে দিলাম। এই মেয়েটা আমার ইজ্জত আর রাখলো না। রাতে ঘুমানোর সময় ধন্যবাদ ওই মেয়ে। হঠাৎ ধন্যবাদ কেন?
তুমি কাউকে আমার পালানোর কথা বলো নাই, তাই তোমার বাবা মা শুনলে হয়তো অনেক কষ্ট পেত। ও আচ্ছা, এই কথা। ধন্যবাদ দিয়ে আমার কাজ নেই, টাকা দেন। তুমি কথায় কথায় এত টাকা টাকা করো কেন? আচ্ছা বাদ দাও, ওইমি তোমার পুরো নামটা যেন কি? নিশা দানিকা ওইমি। হাই হাই, তুমি একাই দেখি তিনজনের নাম খাইয়া ফেলছো। ওইমির চোখ বড় বড় করে আমার দিকে তাকালো। এমনভাবে তাকিয়ে আছো কেন? সত্যি তো বললাম, নিশাত, আতিকা, ওইমি, এটা একটা নাম হলো? মিছিমিছি তিনজনের নাম দখল করে বসে আছো। কাজটা তুমি মোটেও ঠিক করনি। যে কোনো একটা রাখতে এতগুলো নামের কোনো দরকার আছে? দেখেন, একদম উল্টাপাল্টা কথা বলে আমার মেজাজ খারাপ করবেন না। একদম লাঠি নিয়ে এসে আপনার পায়ে বাড়ি দিয়ে একদম সত্যি সত্যি ভেঙে দিব কিন্তু। আচ্ছা বলবো না, আমার মাথাটা খুব ব্যথা করতেছে, একটু টিপে দিবা? গলা টিপে দিব, নিবেন? ওইমি, তুমি এমন কেন? তোমার বোন কত ভালো, কি সুন্দর করে কথা বললে, আমার পা টিপে দিল, আমারে নিজ হাতে চা বানিয়ে চা খাওয়ালো, কত সুন্দর কবিতা শোনালো, আর তুমি সামান্য মাথা টিপে দিতে পারবে না? যান না, ওর কাছেই যান না, ওকে আপনার কাছে ডেকে দিব। আপনার মাথা টিপে দিবে, আপনাকে কবিতা শোনাবে, গান শোনাবে, যা চাইবে তাই করবে। ইস, তাহলে তো আমি ভুল করে ফেললাম। ওকেই বিয়ে করা উচিত ছিল, ভুলবশত তোমার সঙ্গে হয়ে গেছে। শ্বশুর মশাইকে বিষয়টা বলতে হচ্ছে, ভুল করে মিস্টেক হয়ে গেছে, বউটা এক্সচেঞ্জ করতে হবে। ওই খবরদার, আমার বোনের দিকে নজর দিবেন না। ও আপনার ছোট বোন হয়, ছোট বোনের নজরে দেখবেন। কিভাবে ও আমার ছোট বোন হলো? ঐশী তো আমার শালি হয়, আর শালি মানে আদি ঘর। এমন মারবো সব লুচ্চামি ছুটে যাবে। সকালে ওরে আল্লাহ, ছি 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 ছি, আপনি এত বড় বিছানায় হিসু করছেন? আমি লাফ দিয়ে উঠে বসলাম। আমার প্যান্ট সহ আমি যেখানে শুয়েছিলাম সেখানে অনেকটা অংশ জুড়ে ভেজা। আপনার লজ্জা শরম কিছুই নাই? এত বড় একটা ছেলে হয়ে আপনি বিছানায় হিসু করেন? এরপর জোরে জোরে চিৎকার করে বলতে লাগলো, মা মা, তোমার জামাই বাবাজি বিছানায় হিসু করেছে। আমি ওইমির মুখ চেপে ধরে বললাম, প্লিজ চিৎকার করো না, আমি সত্যি বলছি, আমি এমন কিছু করি না। তাহলে কি ভূত এসে আপনার প্যান্ট আর বিছানা ভিজিয়ে দিয়ে গেছে? বিশ্বাস করো ওইমি, আমার বুদ্ধি বয়স থেকে আমি কখনোই বিছানায় হিসু করিনি। আজ যে কিভাবে কি হলো আমি কিছুই বুঝতে পারছি না। তুমি প্লিজ কাউকে কিছু বলো না, আমার মান সম্মান যা ছিল তাও আর থাকবে না। আচ্ছা, কাঁদতে হবে না। আপনি যখন এত করেই বলছেন তখন আমি কাউকে কিচ্ছু বলবো না, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে 10,000 টাকা দিতে হবে। হায় আল্লাহ, এ বউ তো না আজ তো একটা ডাকাত, আমাকে ফকির বানিয়ে ছাড়বে। আল্লাহ, আমি বুঝতে পারছি ভবিষ্যতে আমি ফকির হতে চলেছি, তাই ভবিষ্যতের কথা চিন্তা করে সেই ফকিরকেই আমি আমার 5 মাসের বেতন দিয়ে দিব। তবু তুমি আমার বউকে আমার মতো একটু কিপটা বানিয়ে দাও। 10,000 টাকা? এত টাকা দিয়ে তুমি কি করবে? আমার কাছে তো এখন 1 টাকাও নাই। আমি অত কিছু জানি না। আমার টাকা না দিলে আমি সবাইকে বলে দিব আপনি বিছানায় হিসু করেছেন। আচ্ছা, আমি শ্বশুর আব্বার থেকে নিয়ে তোমারে দিবনি। আমি কি আমার বাবার টাকা চাইছি? আমি আপনার টাকা চাইছি। আমার শ্বশুর আব্বার টাকা মানে আমার টাকা, তাই না? সেখান থেকে না হয় তোমারে 10,000 টাকা দিলাম, ক্ষতি কি? হাই, খবরদার, আমার বাবার টাকার উপর নজর দিবেন না। আপনার থেকে টাকা চাইছি, আপনি যেখান থেকে পারেন সেখান থেকে এনে দেবেন, কিন্তু আমার বাবার কাছ থেকে নিতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে 10,000 টাকা দাও, সেখান থেকে আমি তোমারে 5,000 টাকা দিচ্ছি, পরে আর 5,000 টাকা দিয়ে দিব। ওই খবরদার, আমার সঙ্গে বাটপারি করবেন না। টাকা না দিলে আমি সত্যি বলে দেব আপনি বিছানায় হিসু করেছেন। আচ্ছা, সবার সামনে তোমার স্বামীর ইজ্জতের ফালুদা করতে তোমার একটু কষ্ট হবে না? না, আমার কোনো কষ্ট হবে না। আমার তো বেশ ভালোই লাগে আপনার ইজ্জতের ফালুদা করতে। বাসায় নিয়ে যেয়ে তোমাকে দিয়ে যদি বাসার সব কাজ না করাইছি তাহলে আমার নাম অঙ্কুর না। আচ্ছা যাও, টাকা দিবনি, কিন্তু এখন দিতে পারবো না, এখন আমার কাছে টাকা নেই। আচ্ছা, পরে দিন, তবে মাথা ছুঁয়ে বলেন যে সত্যিই দিব। আপনি যে বাটপার। আমি ওইমির মাথায় হাত রেখে বললাম, আমি সত্যি দিব। আপনার মাথায় হাত রেখে বলেন, আমার মাথায় না। আমার মাথায় হাত রাখতে হবে? আচ্ছা রাখলাম, এবার বলো বিছানা ভিজে গেছে, এটার কি হবে? ওসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, ওটা আমি ম্যানেজ করে নেব। ওইমি চলো না একটু বাইরে থেকে ঘুরে আসি, সকালে হাঁটাহাঁটি করলে মন ভালো থাকে। আগে আপনি যান, হাগে আসেন। সকাল সকাল হাগলে সব কিছুই ফ্রেশ হয়ে যায়। ছি ছি ছি, কি সব বাজে কথা বলো।
আমি তো ঠিকই বলেছি, রাস্তার মধ্যে যদি আপনার আবার চাপ দেয় তখন কি করবেন নি? এমনিতেই তো আজকে বিছানায় হিসু করে দিয়েছো। বললেই ঐমি হি হি করে হাসতে লাগলো। আজ তো একটা বেয়াদব মেয়ে। তুমি গেলে চলো, না হলে আমি একাই যাব। আপনার না পায়ে ব্যথা, আপনি হাঁটবেন কিভাবে? এখন আর ব্যথা নাই, ব্যথা করলে সমস্যা নাই তো। তুমি তো আছো, তোমার কাঁধের উপর ভর দিয়ে দিয়ে হাঁটবো। শখ কত। আচ্ছা, আপনি আপনার কাপড় চেঞ্জ করেন, আমিও তৈরি হয়ে নেই। একটু তাড়াতাড়ি রেডি হও, মেয়েদের তো আবার 1 ঘন্টা আগে সাজগোজ কমপ্লিট হয় না। ওই বেটা লম্বু, আপনি দেখছেন আমার সাজগোজ করতে 1 ঘন্টা লাগে? সব মেয়েদের এক কাতারে দাঁড় করাবেন না। হইছে হইছে, যাও এখন গিয়ে তৈরি হয়ে নাও। আমি ওয়াশরুম থেকে কাপড় চেঞ্জ করে এসে দেখি আমার বউ বোরকা পরে রেডি 1 2 3 হয়ে গেছে। প্রথম যেদিন ঐমিকে দেখেছিলাম সেদিন ঐমিকে ঠিক এই বোরকাই পরেছিল, কালো বোরকা, আর হিজাবের আড়ালে লুকিয়ে থাকা ঐমির মায়াভরা চোখ আর মিষ্টি মুখ দেখে আমি সেদিন মুগ্ধ হয়ে গিয়েছি। কিন্তু পর মুহূর্তে রাগ উঠেছিল, কিন্তু আজ আর রাগ লাগছে না, শুধু এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। মেয়েটা এত সুন্দর কেন? আমাকে হা করে তাকিয়ে থাকতে দেখে ঐমি তার মুখ ঢেকে ফেললো। আমি ঐমির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললাম, সুন্দর লাগতেছে আমার বউটাকে। ঐমি ভেংচি কেটে বলল, আজ সূর্য মনে হয় পশ্চিম দিকে উঠেছে, আর না হয় আপনার উপর জিন ভর করেছে, আর না হয় আমি স্বপ্ন দেখছি। কেন কেন এমনটা মনে হওয়ার কারণ কি? বারে, যে মানুষ কাল সকালে আমার সাথে পালানোর জন্য ছাদ থেকে গাছ বেয়ে নামছিল, আজ সে বউ বউ করছে, এটা স্বপ্নের চেয়ে কম কি? আচ্ছা, এখন এসব কথা বন্ধ করে তাড়াতাড়ি চলো, আর পার্সটা সঙ্গে নিও। বলা তো যায় না কখন কিভাবে কোথায় প্রয়োজন পড়বে। খালি পার্স আবার নিও না যেন, আমার কাছে কিন্তু কোনো টাকা নেই। ঐমি চোখ বড় বড় করে আমার দিকে তাকালো। এমন করে তাকিয়ে আছো কেন? আরে বাবা, আমি তো ভালোর জন্যই বললাম। ধরো রাস্তায় তোমার কিছু খেতে ইচ্ছে করছে, কিন্তু টাকা নেই, কিন্তু তোমার প্রচুর খেতে ইচ্ছে করছে। টাকা না থাকলে দোকানদার তো আর এমনি এমনি তোমাকে দিবে না, আর দোকানদার যদি না দেয় তাহলে খাবে কিভাবে? তাই ভবিষ্যতের কথা চিন্তা করে সঙ্গে টাকা নিয়ে যাওয়া ভালো। আপনার লজ্জা করে না আমাকে টাকা নিতে বলছেন? আপনি থাকতে আমি কেন টাকা নিতে যাব? আমার যা খেতে ইচ্ছে করবে আপনি নিয়ে দিবেন। আমার কাছে টাকা থাকলে তো আর আমি তোমাকে বলতাম না। আচ্ছা চলুন এখন। আমার থেকে টাকা খরচ করার ধান্দা আমি বুঝি না মনে করেছেন? আমিও যদি সুদে আসলে টাকা উসুল না করেছি তাহলে আমার নামও ঐমি না। ফাঁকা রাস্তা, দুপাশে সারি সারি গাছ, একদম কোলাহল মুক্ত পরিবেশ বলা চলে। আমি ঐমির পাশে গিয়ে ঐমিকে বললাম, আমি কি তোমার হাতটা ধরতে পারি? ঐমি চোখ বড় বড় করে বলল, না, একদম ধরাধরি করার চেষ্টা করবেন না, মানুষ দেখলে কি বলবে? আমার বউয়ের হাত আমি ধরতে পারবো না? না, এটা আপনার শহর না যে আপনার যা ইচ্ছে তাই করবেন। এটা গ্রাম, এক একজন এক এক রকম কথা বলবে। যা বাবা, আমার বউয়ের হাত আমি ধরে হাঁটবো, এতে মানুষের বলার কি আছে? আচ্ছা, আপনার মতলব কি বলেন তো? আজ সকাল থেকে দেখছি বউ বউ করছেন। বউকে বউ বউ বলবো না তো কি বলবো? আপা আপা। এই দেখেন, একদম বাজে কথা বলবেন না। ভেবেছিলাম আজকে ওর সব টাকা শেষ করব, কিন্তু এত সকালে কোনো দোকানই খোলেনি। আর এখানে যে ছোট্ট একটা মার্কেট আছে সেটা তো মনে হয় না 10টার আগে খুলবে। হোটেলগুলো খোলা আছে, তবে সেসব খাবার, ইস, ওইসব খেলে নির্ঘাত ডায়রিয়া। ঐমি চলো না দূরে কোথাও থেকে ঘুরে আসি, যেখানে থাকবো শুধু তুমি আর আমি। এখন গাড়ি কোথায় পাবেন? অটো আছে না, একদম অটো রিজার্ভ করে নিয়ে যাব, তাহলে অন্য কেউ আমাদের ডিস্টার্ব করবে না। তুমি আমি পাশাপাশি হাতে হাত রেখে দূর অজানায় হারিয়ে যাব। ঐমি ভেংচি কেটে মনে মনে বলল, ওরে বাবা, শখ কত! আমার টাকায় ফুর্তি করার খুব ইচ্ছে আপনার, তাই না? আমি 1 টাকাও খরচ করব না। দেখেন এবার আমি কি করি। কি হলো, তুমি চুপ কেন? তার মানে তুমি আমার সঙ্গে যেতে রাজি? বেশি দূর যাব না, এই তিস্তা ব্রিজ পর্যন্ত যাব, ওখানে একটু হাঁটাহাঁটি করে এরপর চলে আসবো। তার আগে চলো ওই দোকানটায় থেকে একটু চিপস নেই। চিপস তো আমারও পছন্দ, কিন্তু টাকা তো খরচ করা যাবে না। এখন কি করা যায়? একটা বুদ্ধি পেয়েছি। আউ মা! বলে ঐমি পা ধরে বসে পড়ল। কি হয়েছে ঐমি, পায়ে ব্যথা পেয়েছো? ঐমি কান্না কান্না ভাব করে বলল, আমার পাটা মনে হয় মচকে গেছে, আমি আর হাঁটতে পারবো না। ঐমিকে দোকানের সামনে থাকা টুলে বসিয়ে বললাম, দেখি কোথায় ব্যথা পেয়েছো?
স্লিপারটা ওর পা থেকে খুলে পায়ে মালিশ করে দিয়েছিলাম। ওই মি আমার হাতের ছোঁয়া পেয়ে বারবার কেঁপে উঠছিল। মানুষ হিল পরে হোঁচট খায় এই কথা শুনেছি, স্লিপার পরেও যে কেউ হোঁচট খায় আজ প্রথম দেখলাম। একটু সাবধানে তুমি হাঁটতে পারো না? সব সময় শুধু দুষ্টুমি বুদ্ধি তোমার মাথার মধ্যে ঘুরপাক খায়। নিজের প্রতি একটু কেয়ার নিতে শেখো, বুঝেছো? যদি বড় কিছু হয়ে যেত তাহলে কি হতো? তোমার মা বাবাকে আমি কি বলতাম? তারা কি ভাববে বলো তো? প্রথম দিনই আমার মেয়ের পা ভেঙে নিয়ে এসেছে, বাকি জীবন তো পড়ে আছে, না জানি কি করবে। এই জন্য আমি বলছিলাম যে হাতটা একটু ধরি, কিন্তু তুমি তো আমার কথা শুনলে না। ওই মি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। সরি, আমার জন্য আপনার ঘুরতে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেল। রাখো তোমার ঘুরতে যাওয়া, ওটা না হয় অন্যদিনই যাওয়া যাবে, কিন্তু তোমার যদি বড় কিছু হয়ে যেত একটু সাবধানে চলবে তো। এখন বাসায় যাব কিভাবে? আমি হাঁটতে পারবো, সমস্যা নাই। আর হোঁচট খেয়ে পড়লে বড় কিছু হয় না। আমি ওই মিকে কোলে উঠিয়ে নিলাম। ওই মি হাত পা ছোটাছুটি করতে করতে বলল, এই এই করছেনটা কি? মানুষ দেখলে কি বলবে? প্লিজ আমাকে নামিয়ে দিন, আমি হাঁটতে পারবো। এ কোন ঝামেলায় পড়লাম আবার? নিজেই দেখি খাল কেটে কুমির আনলাম। একদম চুপ, পুরো রাস্তা ফাঁকা, কেউ দেখবেও না, কেউ কিছু বলবেও না। আর কজন বউয়ের স্বামীর কোলে ওঠার সৌভাগ্য হয় বলতো? আপনার পায়ে ব্যথা, পায়ে ভর করলে ব্যথাটা আরো বেড়ে যেতে পারে। তোমার ওজন 44 কেজির বেশি হবে না, সো চুপ থাকো। ওই মি আমার গলা জড়িয়ে ধরে আমার দিকে পলকহীনভাবে তাকিয়ে রইল।